মিস্টার মতি নামক এই গল্পটা আমি ডেইলি স্টার থেকে সংগ্রহ করছি, আর সেটাকে সংগ্রহ করে আমি বাংলায় অনুবাদ করে এখানে আপনাদের জন্য প্রেজেন্ট করলাম। নবম দশম শ্রেণীর বইয়ে যেইটুকু গল্প আছে সেটুকু খুবই সামান্য, আমার মনে হয় না সেটা ছাত্রছাত্রীদের জন্য যথেষ্ট। তাই আমি মনে করি এই পুরো গল্পটা যদি আপনারা শোনেন আপনাদের বেশ উপকার হবে। ধন্যবাদ। যুদ্ধ যখন শুরু হয় তখন আমিনের বয়স 17। এক সোমবার সন্ধ্যায় সে ঘোষণা করল সে যুদ্ধে যাবে। তার মা সোনাভান অবাক হয়ে চিৎকার করে বললেন, তুই আমার একলা রেখে চলে যাবি? আরে বেশি দিন লাগবো না মা, সে বুঝাইল তার মাকে। ট্রেনিং শেষ হইলেই আমি আইসা পড়ব। সেই রাতে সোনাভান ঘুমাতে পারলেন না। সূর্য ওঠার পর আমিনের মা হাঁসের ঘরের দরজা খুলে দিলেন। পানির স্রোতের মতো হাঁসগুলো বেরিয়ে এসে তাদের খাবারের জন্য তার চারপাশে প্যাক প্যাক করতে লাগলো। তিনি পানির সাথে ধানের কুড়া মিশিয়ে হাঁসগুলোকে খেতে দিলেন। 5 মিনিটের মধ্যে গপা গপ খেয়ে হাঁসগুলো পুকুরের দিকে চলে গেল। তার মা যখন হাঁসগুলো ছাড়ছিল তখন আমিনও মুরগিগুলো বের করতে লাগলো। সে তার 12 সপ্তাহ বয়সী মোরগ মতিকে কোলে নিয়ে বারান্দায় বসল। নাস্তা খাওয়ার সময় সে কোনো কথা বলল না। তার মায়ের চোখ ফোলা দেখে সে বুঝতে পারল রাতের আলাপটা আর তোলার দরকার নাই। সে একদিকে পাশ ফিরে তার মোরগের দিকে তাকিয়ে মাথা নিচু করে চুপচাপ খেতে লাগলো। আজকে হাটের দিন। আমিনের মা সোনাভান বাজারে বেচার জন্য জিনিসপত্র গোছাতে লাগলো। এর মধ্যে আছে 2 ডজন ডিম, 1 গোছা সুপারি আর একটা লাউ। তাদের বাড়ি থেকে বাজার প্রায় 1 মাইল দূরে। আমিন লুঙ্গির ওপর ফুলের ছাপ্পা মারা শার্টটা পরল। ঘোলাটে আয়নায় শীষ বাজাতে বাজাতে চুল আঁচড়াতে লাগলো। বেতের ঝুড়িটা মাথায় তুলে যেতে যেতে বলল, মা আমি গেলাম। আমিন যখন নদীর কিনার ধরে হেঁটে যাচ্ছিল তখন তার মা পেছন থেকে তাকিয়ে রইলেন। আজ প্রথমবার তার মনে হলো ছেলে বড় হয়ে গেছে। উচ্চতায় তার বাপের সমান হয়ে গেছে। তার বাবা আগেই মারা গেছে। বাবার মতো লম্বা গলা আর সোজা কাঁধ পাইছে সে। সেই মুহূর্তে সোনাভান বুঝতে পারল যে ছেলে আসলে যুদ্ধের পাগল না, ছেলের মারামারি খুব ভালো লাগে। তার বাবার মতো তারও ষাঁড়ের লড়াই, মোরগ লড়াই, নৌকা বাইচ এসব ভালো লাগে। বাপের মতো তারও অনেক জেদ, একবার যা করবে বলে সিদ্ধান্ত নেয় তা করেই ছাড়ে। তার সেই পিচ্চি ছেলে আজ বড় হয়ে গেছে। এই 15 বছর বয়সেও এমন একটা দিন নাই যেদিন তার নামে প্রতিবেশীরা অভিযোগ নিয়ে না আসে। সোনাভান তখন দীর্ঘশ্বাস ফেলে বলে, এইবার কি করছে ওয়? তোমার পোলা আমাগো খেজুরের রস চুরি করছে, সুন্দর মতো রস খাইয়া কলসি আবার গাছে ঝুলায় থইছে। সোনাভান আবার দীর্ঘশ্বাস ফেলে অভিযোগকারীর কাছে ক্ষমা চান। ছেলেটাকে যে একা একা বড় করতে হয়েছে তার এই কৈফিয়ত দিতে ভালো লাগে না। তারা যদি এবারকার মতো তার ছেলেকে মাফ করে দেয় তাহলে সে তাদেরকে 6-7টা ডিম দিয়ে বলে, নেন এইগুলো আপনার পোলাপাইনের লেগে নিয়ে যান। রাতে সোনাভান বিছানা থেকে হারিকেন হাতে নিয়ে পা টিপে টিপে আমিনের ঘরে যান। বিছানার পাশে দাঁড়িয়ে ছেলের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে থাকেন। বাপের মতোই নাক ডাকে ছেলে। ছেলের গায়ের রং মায়ের মতোই ফর্সা আর নাকটা গোলগাল। সোনাভান ছেলের গাল স্পর্শ করেন, কপালে হাত বুলিয়ে দেন। তার ইচ্ছে করে ছেলের পাশে শুয়ে থাকতে, ছোটবেলায় যেমন করে কোলে নিয়ে জড়িয়ে ধরে শুয়ে থাকতেন। শুক্রবারে যাবার দিন ঠিক হলো। সোনাভান কোঁকিয়ে উঠে বললেন, তার পরিপোলাটা চলে যাব। প্রত্যেক বেলায় তিনি আমিনের প্রিয় খাবারগুলো রান্না করতে লাগলেন। মারামারির পর মোরগের যেরকম আলুথালু অবস্থা হয় সেরকম অবস্থায় সন্ধ্যায় একদিন আমিন ফিরল। রাগে আগুন হয়ে আছে। ওরা আমাগরে কচু কাটা করতেছে মা, ঢাকা এখন একটা ভূতের শহর। এই কি তার সেই পিচ্চি ছেলে? সোনাভান ভাবতে লাগলেন। বুধবার রাতে সোনাভান চাল ভিজিয়ে রাখলেন। বৃহস্পতিবার সে চাল গুঁড়ো করে ময়দা বানালেন। সন্ধ্যায় মিষ্টি পিঠা বানালেন। আমিন এসে রান্নাঘরে বসল। মাটির চুলার আগুনের কাপা কাপা আলোয় সোনাভান দেখতে লাগলেন তার ছেলের পিঠা খাওয়া। আহ কি স্বাদ মা, বেহেশতে যদি আমার পিঠা না থাকে তাইলে আমি বেহেশতেও যেতে চাই না। দেখতে দেখতে শুক্রবার এসে গেল। সোনাভান একটা মোরগ জবাই করে আমিনের পছন্দ মতো রান্না করলেন। আমিন সারাদিন ঘরেই ছিল। টুকটাক কাজে মাকে সাহায্য করতে লাগলো, যেমন শুকনো ডাল কুড়িয়ে আনলো, কলসি ভরে আনলো, এটা সেটা বিভিন্ন আলাপ করতে করতে কাজ করতে লাগলো। হাঁস মুরগিগুলোকে খাবার দিল, তার মোরগ মতির সাথে খেলল। সোনাভান সিদ্ধান্ত নিলেন তিনি আর বেশি উত্তেজিত হবেন না। তার ছেলে দেশের মানুষের জন্য যুদ্ধে যাচ্ছে। তিনি নিজেকে সান্ত্বনা দিয়ে বললেন,
আমি আর কানবো না, কানবো না, কানবো না, কানবো না। বিদায় জানানোর সময় আমিন যখন তার মাকে জড়িয়ে ধরল, সোনাভানের হৃদয়টা যেন ভেঙে চলে যাচ্ছিল। তিনি আমিনের বুকে মুখ লুকালেন, ঠিক যেমন ছোটবেলায় আমিন তার বুকে মুখ লুকাত। আমিন তার মাকে ধরে বলল, মা, আমি খুব তাড়াতাড়ি যুদ্ধ করতে আসবো আমাগো জেলায়, ট্রেনিংটা খালি শেষ হইতে দাও। সোনাভান নিজেকে শান্ত করলেন। ছেলের হাতে শুকনো খাবারের একটা পুটলি ধরিয়ে দিলেন। সেখানে ছিল মুড়ি, গুড় আর পিঠা। তারপর আমিন একটু থেমে লাজুকভাবে বলল, মতিরে দেখে রাখো মা, এটা ভালো জাতের মুরগা, একদিন ভালা মারামারি করবো দেখো। সোনাভানের দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়। মতি তার সামনে বেড়ে উঠতে লাগলো। নিজে খাওয়ার আগে তিনি মতিকে খাবার দেন। দিনের বেলা তিনি মতির দিকে চোখ রাখেন আর রাতে তাকে রাখেন বিছানার কাছে। স্যাঁতস্যাঁতে গরমের দিন গিয়ে বৃষ্টি আসে, ক্ষণে ক্ষণে আকাশে বিদ্যুৎ চমকায়। আল্লাহ, সোনাভান বিড়বিড় করে বলেন, আমার পোলাডারে এই ঝড় ঠাডার মধ্যে তুমি দেখে রাখো। বারান্দায় বসে বসে তিনি দীর্ঘশ্বাস ফেলেন আর তাকিয়ে থাকেন এই ঝড় পৃথিবীর দিকে। মাঝে মাঝে বৃষ্টি বেশি হলে টিনের চালের ফুটো দিয়ে বৃষ্টির ফোঁটা তার মাথায় পড়ে, থপ থপ থপ। তিনি নড়েন না। তার মনের মধ্যে শুধু যুদ্ধক্ষেত্রের দৃশ্য ভেসে বেড়ায়। তার শুধু মনে পড়ে এই বৃষ্টির মধ্যেও আমিন যুদ্ধ করতেছে। বর্ষাকাল শেষ। মতি এত বড় আর এত শক্তিশালী হয়েছে যে অন্য কোনো মোরগ তার ধারে কাছে আসার সাহস পায় না। তার গলার কমলা রঙের পালকগুলো মসৃণ, তার বুক কালো, ডানা নীল ধূসর রঙের। কাশফুলের মতো সাদা রঙের একটা পালক তার কাঁধের শেষে ঝলমল করতেছে। তার বাঁকানো কাকের পালকের মতো চকচকে লেজ প্রকাশ করতেছে যে সে কত গর্জিয়াস একটা মোরগ। তার বড় বড় রক্তলাল ঝুঁটিগুলো মোরগ চূড়া ফুলের মতো খাড়া হয়ে আছে। তাকে একটা মুকুট পরা মোরগরাজের মতো দেখায়। সে যখন হাঁটে তার ঝুঁটিগুলো এপাশ ওপাশ দুলতে থাকে। পাড়ার সমস্ত মোরগের আগে মতি প্রথমে ভোরবেলা ডেকে ওঠে। সন্ধ্যা যখন সে কোনো বেড়ার উপর দাঁড়িয়ে ডানা ঝাপটায়, গর্ব ভরে মাথা দোলায় এবং কুক্কুরুডু বলে ডাক দেয়, তখন নিশ্চিতভাবেই বোঝা যায় যে সে গ্রামের সবচেয়ে সুন্দর মোরগ। প্রতিদিনই সে প্রমাণ করে সে সেরা। কিভাবে? সে এক পায়ে মুরগিদের চারপাশে ঘুরে ঘুরে নাচে, তাদের ঠোকর মারে, চোখের সামনে কোনো মোরগ দেখলেই ঘাড়ের পালক খাড়া করে তাকে তাড়া করে তার দিন কাটে। মতি যখন মাটির উপর ভাপ নিয়ে হাঁটে, সে সময় তার পায়ের শব্দ শোনার মধ্যেও এক ধরনের আনন্দ রয়েছে। সোনাভানের ডাক শুনলে মতি বাতাসের গতিতে লম্বা লম্বা পা ফেলে তার দিকে ছুটে আসে। কাছে এসে সে ধীরে ধীরে গতি কমিয়ে কক 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 করে তাকে অভিবাদন জানায়। সোনাভান তাকে পাল্টা অভিবাদন জানিয়ে হেসে হেসে বলেন, হায় হায়। তিনি তার পিঠে হাত বুলাতে বুলাতে খাবার খাওয়ান। দুপুরবেলা সোনাভানের নদীর ধারে বসতে ভালো লাগে। ছোট নদীটি এখন নতুন জলে ভরা এবং এর মধ্যে কেমন যেন একটা সতেজ ঘ্রাণ রয়েছে। মতি নিজের মতো খেলতেছে উঠানে, আর সোনাভান টুথপিক বা দাঁত খিলান দিয়ে নিজের দাঁত থেকে সুপারি পরিষ্কার করছেন। তখন তার মনে পড়ে ছোটবেলায় আমিনও এভাবে তার সামনে উঠানে দৌড়াদৌড়ি করতো, খেলতো আর হাসতো। আরেকটা স্মৃতি বন্যার মতো চলে আসে তার মনে। ছোট আমিন উঠানে দৌড়ঝাঁপ করতেছে, একটা মুরগি মাটি খুঁড়তেছে। মুরগিটা তার ছানাদের কিভাবে পোকা খুঁজে বের করতে হয় তা শেখাচ্ছে। হাঁসেরা রান্নাঘরে প্যাক প্যাক করছে। তারা বুঝতে পারছে যে তাদের জন্য তাদের মা শামুকের খোলস ভাঙতেছে। সোনাভান দাঁড়িয়ে হাঁসেদের খাবার গিলতে দেখতেছে, আর নদীর দিক থেকে ঠান্ডা জলের গন্ধমাখা বাতাস ভেসে আসতেছে। পাড়ার একটি মেয়ে আসে, তার নাম লাইলি। সে জিজ্ঞেস করে সোনাভানের দিন কেমন কাটছে, তার কি কোনো সাহায্যের প্রয়োজন। চালের দাম আকাশ ছোঁয়া, তেল ও কেরোসিনের দামও অনেক, যুদ্ধটা কঠিন হবে। তারপর সে চুপ করে যায়, এক আঙ্গুলের নখ দিয়ে আরেক আঙ্গুলের নখ ঘষে। সোনাভান মেয়েটিকে ভালো করে পরীক্ষা করে দেখেন। মেয়েটার হাত খুব সুন্দর, থুতনিতে টোল আছে, আর হাঁটু পর্যন্ত লম্বা চুল। মেয়েটি চোখে পলক ফেলে বলে, আমিনের কোনো খবর পাইছেন? সোনাভান মাথা নেড়ে বলে, না। অক্টোবরের শুরুর দিকে এক যুবক সোনাভানের কাছে আসে। তার কথা বলার ধরন শুনে বোঝা যায় সে শহরের মানুষ, চেহারায় কলেজে পড়া মানুষের ছাপ। সে বলে আমিন তাকে পাঠাইছে এবং তারা একসঙ্গে কিছুদিন যুদ্ধ করছে। এখন তাকে অন্য সেক্টরে আরেকটা মিশনে পাঠানো হয়েছে। সোনাভান তাকে অনেক প্রশ্ন করেন, অনেক অনেক প্রশ্ন। উত্তরে সে কখনো হাসে, কখনো উত্তর দেয়, বলে আমিন একজন সাহসী যোদ্ধা, সে ভয় পায় না। সোনাভান যেন ছেলের জন্য চিন্তা না করেন, খুব তাড়াতাড়ি সে বাড়ি ফিরবে। শুধু এই ভয়াবহ যুদ্ধের কারণে সে আটকে আছে। ছেলেটা বলল, আমাকে যেতে হবে, আমার আর সময় নেই। না না, সোনাভান অনুরোধ করেন, রাইতের খাবার খাইয়া যাইতে হইব বাবা। তিনি মুরগি রান্না করেন। ছেলেটা এমনভাবে খায় যেন বহুদিন কিছু খায়নি।
ওইখানে তোমরা খাওন পাও? সোনাভান জিজ্ঞেস করেন। ছেলেটা হাসে। কখনো পাই, কখনো পাই না, কখনো না খেয়েও থাকতে হয়। সোনাভান শাড়ির আঁচল দিয়ে মুখ ঢেকে চোখ মোছেন। তিনি মুগ্ধ হয়ে দেখেন ছেলেটা ঠিক আমিনের মতো করেই খায়। এই মোরগটাই কি মতি? পাশে হেঁটে চলা মোরগটির দিকে ইশারা করে জিজ্ঞেস করে ছেলেটা। সোনাভান মাথা উপর নিচ করে। চমৎকার। আমিন আমাকে বলছিল যুদ্ধ শেষ হইলে এই মোরগ তাকে অনেক লড়াই জিতায় দিবে। শীত নামছে, সকালে ঘন কুয়াশা, দিনগুলো ছোট হলেও রোদ থাকে, রাত অনেক লম্বা আর ঠান্ডা, নদী শুরু হয়ে পানি কমে যাচ্ছে। 6 মাস। সোনাভান গুনে দেখেন 6 মাস ধরে আমিন বাড়ি থেকে দূরে। এক শনিবার দুপুরে মতি অস্থির হয়ে ওঠে, বারবার ডাকতে থাকে, কক কক কক। সোনাভান এলোমেলোভাবে কিছু চিৎকারের শব্দ শুনতে পান। এইদিকে, ওইদিকে, তাড়াতাড়ি! আরে গয়নাগাটির কথা ভাবতাছো কেন? আগে যান বাঁচাও, চৌকিদারের জঙ্গলে গিয়ে লুকাও সব। তিনি দেখেন প্রতিবেশী মহিলারা আতঙ্কে ছোটাছুটি করতেছে, বাচ্চারা কান্না করতেছে, কুকুরগুলো ঘেউ ঘেউ করতেছে। তিনি এক মহিলাকে থামিয়ে জিজ্ঞাসা করেন, কি হয়েছে? মিলিটারি আইতেছে, মিলিটারি! মহিলা চিৎকার করতে করতে দৌড়ায়। সোনাভান তার বাড়ির উঠানের মাঝখানে দাঁড়িয়ে থাকেন। সেকেন্দার ব্যাপারী হাজির হয়। এখনো দাঁড়ায় আসছো কেন? চৌকিদারের জঙ্গলে গিয়ে জলদি লুকাও। সোনাভান বিভ্রান্ত হয়ে বলেন, আমি লুকামু কেন? আমিনের মা, মিলিটারি ঘর পুড়ায় দিতেছে, পুরুষ মানুষ সব মাইরা ফালাইতেছে, মহিলাগুলো ধর্ষণ করতেছে। আমি কোনো জায়গায় যাবো না। সেকেন্দার ব্যাপারী আর অপেক্ষা করেন না। সোনাভান বাড়ির ভেতরে রাখা বড় দা হাতে তুলে নেন। তিনি দরজা খোলা রেখেই মতির হাতে ধরে বারান্দায় বসে পড়েন। সোনাভানের বাড়ির দক্ষিণে নদী, উত্তর দিকে যেখানে বাড়ির সীমানা শেষ সেখানে এক বড় কাদার গর্ত থেকে শুরু হয় চৌকিদারের জঙ্গল, শিয়াল এবং সাপের স্বর্গ। এই উর্বর জমি যা ভারত ভাগের পর এক হিন্দু পরিবার ছেড়ে গিয়েছিল, চৌকিদার সেটা দখল করে। সেদিন মিলিটারি আসে না। পরের 2 সপ্তাহে বারবার দৌড়ঝাঁপ, লুকানোর তাড়াহুড়ো এবং আতঙ্কের ঘটনা ঘটতে থাকে। এরপর লোকজন আস্তে আস্তে লুকানো বন্ধ করে। তারা ব্যবস্থা নেয়। তারা গ্রাম থেকে বাজারের সাথে সংযোগকারী সব কাঠের এবং বাঁশের সেতু ধ্বংস করে দেয়। তারা তাদের নৌকাগুলো পানির নিচে লুকিয়ে রাখে। যার যার ঘরে যা যা সরঞ্জাম আর অস্ত্র আছে তা দিয়ে নিজেদের প্রস্তুতি নিতে থাকে। সেই মাসের শেষের দিকে রাতের বেলা মাঝে মাঝে গুলির শব্দ শোনা যায়। আমার আমিন, সোনাভান ভাবেন, আমার আমিন নিশ্চয়ই সেইখানে যুদ্ধ করতেছে। সে এখন বাড়ির কাছাকাছি আইসা পড়ছে। তাপমাত্রা তীব্র ঠান্ডা। চাদর মুড়ি দিয়ে সোনাভান ভোরের রোদে বারান্দায় গিয়ে বসে। সেকেন্দার ব্যাপারী এসে বলে, ও আমিনের মা, খবর শুনছনি? না, কেন, কি হইছে? সে আতঙ্কিতভাবে জিজ্ঞাসা করে। যুদ্ধ শেষ, আমরা জিতে গেছি। আমরা একটা নিজের দেশ পাইছি, বাংলাদেশ। সত্যি? সোনাভানের মুখে কিছুটা উজ্জ্বলতা ফিরে আসে। আমিন, আমার আমিন কই? এখন নিশ্চয়ই সে আইতাছে। সোনাভান প্রতিটি মুহূর্ত গুনতে থাকে। সে দাঁড়িয়ে থাকে সেই পথের পাশে নদীর ধারে, যে পথ ধরে আমিন চলে গিয়েছিল আবার ফিরে আসবে বলে। রাতগুলোতে সে বিছানায় শুয়ে ঘুমাতে পারে না। তার কান যেন অপেক্ষায় থাকে কোনো শব্দের জন্য। তার চোখ যখন একটু কাঁপে সে উঠে বসে। সে কি পায়ের শব্দ শুনল? দরজায় কেউ নক করলো নাকি? তার ছেলে কি তাকে ডাকলো? সে নিঃশ্বাস বন্ধ করে জানালা দিয়ে বাইরে তাকায়। চাঁদহীন রাত্রিতে ঝিঝি পোকার ডাক শোনা যায়। এবার আমি জলদি এসে পড়ব, বিড়বিড় করে বলে সোনাভান। সে কল্পনায় দেখে বাড়ি ফিরে আমিন চিৎকার করে বলছে, মা মা, আমি ফিরাইছি, আমি ফিরাইছি। এই কথাগুলো তার কানে গুনগুন করে বাজে। যখন সে তার কাছে পৌঁছাবে, মাকে জড়িয়ে ধরে কোলে তুলে নেবে, এইসব ভাবতে ভাবতে সোনাভান অন্ধকারে হাসে। একদিন দুপুরে লাইলি আসে। তার চেহারা বিষণ্ণ। মতির প্রশংসা করে, সাম্প্রতিক গুজবের কথা বলে, আমিনের খোঁজ নিয়ে চলে যায়। 3 মাস পেরিয়ে গেল। সোনাভান দেখে মতি বড় হইতেছে, শক্তিশালী হচ্ছে। সে আগের চেয়েও অনেক সুন্দর হয়ে উঠছে। কালবৈশাখী ঝড়ের সাথে বাংলা নববর্ষ আসে। তার মনে আশা জাগে আমিন জন্মেছিল নববর্ষে 2 দিন পরে। সে মনে মনে বিশ্বাস করে আমিন তার জন্মদিনে এসে তাকে চমকে দেবে। সে পিঠা বানানোর প্রস্তুতি শুরু করে। একটা নতুন উত্তেজনা আসে তার মধ্যে। আমিনের 18তম জন্মদিনের সকাল। সোনাভান খুব ব্যস্ত, খাওয়ার সময় নাই। সে ঘরদোর পরিষ্কার করে। এক প্রতিবেশীর ছেলেকে পোলাও চাল, মশলা আর ইলিশ মাছ কেনার জন্য বাজারে পাঠায়। তারপর সে রান্না করতে বসে। সূর্য যখন মাথার উপরে ওঠে সে গোসল করতে পুকুরে যায়।
সোনাভান আজ সেই শাড়িটা পরে যা আমিন তাকে ঈদে উপহার দিছিল। তারপর সে তার চুল আঁচড়ে নেয়, বারান্দায় দুপুরের খাবার সাজিয়ে রেখে অপেক্ষা করে। আমিন আসে না। সে মতিকে খাওয়ায়। শীত শেষ, গরম পড়তে শুরু করছে। সোনাভান বারান্দায় বসে সূর্য দেখতেছেন। চৌকিদারের জঙ্গলে এখন কাজ চলতেছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক অনেক শ্রমিক কাজে ব্যস্ত। গুজব ছড়াইছে চৌকিদার নাকি আবার বিয়ে করতেছে। তার নতুন বউয়ের জন্য একটা নতুন প্রাসাদ বানাইতেছে। আম গাছগুলোতে আম পাকতে শুরু করছে, আমিন যাওয়ার সময় যেমন পাকছিল। সোনাভান লেখাপড়া জানেন না, কিন্তু 1-2 করে সংখ্যা গুনতে পারে। 1 বছর হয়ে গেল আমিন ঘর ছাড়া। চৌকিদারের জঙ্গলের জায়গায় একটা প্রাসাদ নির্মাণ করা হয়েছে। শুক্রবার বিকেলে বাচ্চারা সেখানে দৌড়ে যায়। ব্যান্ড পার্টি বাজতেছে। চৌকিদার তার 5 নম্বর স্ত্রীকে নিয়ে বাড়িতে আসে। একজন বয়স্ক প্রতিবেশী সোনাভানকে বলেন, চলো নতুন বউ দেখে আসি। সোনাভান বউ দেখতে চললেন। বউ দেখতে বেশ সুন্দরী। চৌকিদারের একেবারে ছোট মেয়েটার চেয়েও বয়স কম। সে তার নতুন ইটের প্রাসাদে খুব খুশি। গ্রামের সবচেয়ে সুন্দর বাড়ি। ওদিকে মতির অবস্থা ভালো না। সে এখন পাড়ার আতঙ্ক। প্রতিবেশীরা একটার পর একটা অভিযোগ নিয়ে আসতেছে তার নামে। মতি তাদের মুরগিকে আক্রমণ করছে, বাড়িতে ঢুকে পড়ছে, তাদের মুরগির খাবার চুরি করছে, তাদের মোরগদের আহত করছে, এইসব। সোনাভান প্রতিবার ক্ষমা চান, প্রয়োজন হলে ক্ষতিপূরণও দেন। তবুও যারা তার বাড়ি থেকে ডিম, মুরগি বা হাঁস কিনতে আসে তারা তার প্রশংসা করে। তারা জিজ্ঞাসা করে, আপনার মুরগির স্বাস্থ্য এত ভালো লাগছেন কেমনে? সোনাভান বলেন, আরে ওরা যে আমার সন্তান, আমি ওগুলো নিজের সন্তানের মতো ভালোবাসি। এক ব্যবসা গরম দিনে লাইলি এসে উপস্থিত হয়। তার চোখ মুখ শুকনো। সে জানায় তার বিয়ে ঠিক হয়ে গেছে পরের সপ্তাহে। তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে। সোনাভান তাকে জড়িয়ে ধরেন, পিঠে হাত বুলিয়ে দেন। আরেকটা বাংলা নববর্ষ চলে আসছে। এইবার আমার আমিন আইবই আইব। আমার আমিন হারিয়ে যাইবার পারে না। ওই মরে নাই। মনে হয় যুদ্ধের সময় মাথায় আঘাত পাইয়া কিছু মনে পড়তেছে না ওর। যখন সব মনে পড়ব তখন সে ঠিকই বাড়ি ফিরাইব। তিনি পিঠা বানান, বিভিন্ন রকম রান্না করেন আর অপেক্ষা করেন। সূর্যাস্তের আগে তিনি প্রতিবেশীদের সেসব খাবার আবার বিলিয়ে দেন। আমিন ফিরে আসে না। সেকেন্দার ব্যাপারে সোনাভানকে পরামর্শ দেন চৌকিদারের সঙ্গে কথা বলতে, কারণ চৌকিদারই এখন এই গ্রামের প্রধান এবং সবার চেয়ে ধনী। সে চাইলে মুক্তিযোদ্ধার মা হিসেবে সোনাভানকে সরকারের কাছ থেকে টাকা পয়সা পাওয়ার ব্যবস্থা করে দিতে পারে। গ্রামে গুজব শোনা যায় চৌকিদার নাকি নিজেকে মুক্তিযোদ্ধা হিসেবে নিবন্ধন করেছে, যদিও সে যুদ্ধে যায় নাই। যুদ্ধের সময় সে জিন্না টুপি পরে হিন্দুদের কাছ থেকে সস্তায় জমি দখল ও কেনার কাজে ব্যস্ত ছিল। আমার ছেলে টাকার লেগে যুদ্ধে যায় নাই, চিৎকার করে বলে সোনাভান। আমি হ্যাগো টাকার উপরে থুতু ফালাই। একদিন চৌকিদারের কম বয়সী বউ এসে হুমকি দিয়ে যায় সোনাভানকে, তোমার মোরগডারে সাবধানে রাইখো কইলাম, আমাগো বাড়ির জানা না আহে। মতি আমার পোলা, আমার পোলারে যদি কেউ কিচ্ছু করে তাইলে এর খবর খারাপ আছে কয়ে দিলাম। সোনাভান উত্তর দেন। তিনি মতিকে পুরো একটা দিন ঘরে আটকে রাখেন। মতি মনমরা হয়ে যায়। তার এমন বন্দিদশা সোনাভান সহ্য করতে পারেন না। পরের দিন সকালে তিনি তাকে ছেড়ে দেন। কিছু ছেলে এসে সোনাভানের কাছে প্রস্তাব রাখে, মেলায় মোরগ লড়াইয়ের জন্য তারা মতিকে ধার চায়, বিনিময়ে তারা খুশি হয়ে টাকা দেবে। না, কোনো দিন না, ওই আমার পোলা, আমার সন্তান, তিনি বলেন। এক কুয়াশাচ্ছন্ন সকালে কাঁঠাল গাছে বসে একটি কাক পাগলের মতো ডাকতে থাকে। সোনাভান 2 বার তাড়িয়ে দেন, কিন্তু কিছুক্ষণ পর কাকটা আবার ফিরে আসে। আইজ মনে হয় খারাপ কিছু হইব, তিনি ভাবেন। তিনি হাঁস মুরগির খাঁচা পরিষ্কার করেন, ঘর ঝাড়ু দেন, দুপুরে মতিকে খাওয়ানোর জন্য ডাকেন, কিন্তু মতি আসে না। তিনি চিন্তায় পড়ে যান। নদীর ধারে হাঁটতে হাঁটতে তাকে ডাকেন। থেমে কান পেতে শোনেন যদি কোনো সাড়া মেলে। কিছুই নেই। তিনি অপেক্ষা করেন। হয়তো একটু পরেই তাকে দৌড়াতে দৌড়াতে আসতে দেখা যাবে। তিনি পিছনের বাগানে যান। চৌকিদারের বাড়ির দিকে কিছু শুনতে পান, একটি মৃদু শব্দ, কু কু কু। হঠাৎ দেখতে পান মতি মাটিতে বসে আছে। মতি খুঁড়িয়ে খুঁড়িয়ে সোনাভানের দিকে এগিয়ে আসছে। সোনাভানের বুকটা ধক করে ওঠে। মতি, তিনি চিৎকার করেন। শোকে দুঃখে তার মুখ বিকৃত হয়ে যায়। তিনি ধীরে ধীরে তাকে তুলে নেন। বাগানের ভেতর দিয়ে দৌড়ে ঘরে যান। মতির বাম পা গরম আর নীল হয়ে আছে, মারাত্মকভাবে ফুলে গেছে আর রক্তে ভেসে যাচ্ছে। ভাঙা হাড় বেরিয়ে পড়েছে। আমি এখন কি করব, কি করব আমি এখন? তিনি কাঁদেন। তিনি রক্ত মুছে দেন,
দুটি ছোট বাঁশের কাঠি জোগাড় করেন, ভাঙা পায়ের দুই পাশে রেখে একটি কাপড় দিয়ে মুড়ে দেন। আমারে মাফ করে দিস বাপ, তিনি বলেন কাঁদতে কাঁদতে। তুই আবার হাঁটবি, মাত্র কয়টা সপ্তাহ লাগবো। তিনি মতিকে বারান্দায় বসান, তাকে গম এবং পানি দেন। তার গোল স্বচ্ছ চোখ দিয়ে মতি খাবারের দিকে তাকায়, কিন্তু কোনো আগ্রহ দেখায় না, শুধু ডান পাশে কাত হয়ে বসে থাকে। সোনাভান চৌকিদারের বাড়িতে যান। চৌকিদারের বউ সামনে আসে না, শুধু একজন কাজের মেয়ে আসে। কাজের মেয়ে বলে, কেমনে যে কি হয়ে গেল, ইচ্ছা করে করে নাই। তোরা আমার পোলাডারে কষ্ট দিছস। সোনাভান আর্তনাদ করে কাঁদেন। তোরা আমার পাউডা ভাঙা দিতি। আরে কইলাম তো, হইয়া গেছে কেমনে জানি। কাজের মেয়ে আবার বলে, আমরা তো আর ইচ্ছা করে করি নাই। ঘুমানোর সময় সোনাভান মতির শোয়ার ঝুড়ি তার বিছানার পাশে রাখে। মাঝে মাঝে পরীক্ষা করে। তার শরীর গরম, যেন লাল কয়লার মতো জ্বলছে। ভোরবেলা মতি কুকড়ে কুকড়ে কাঁদে। তার কণ্ঠস্বর আর স্বাভাবিক নাই, ছোট্ট মোরগের বাচ্চার মতো ডাকতেছে সে পানি খেতে চায়, কিন্তু খেতে পারে না। তার পা, হাঁটুর জোড়া আর রানের জায়গাটা আরও ফুলে গেছে। সোনাভান ভাবেন, তিনি অনেকবার ভাঙা পা সারিয়ে তুলেছেন, সবগুলোই ভালো হয়েছে, তবে কারো কারো পা সারা জীবনের জন্যই খোঁড়া রয়ে গেছে। সোনাভান ঘুমাতে পারেন না, তার স্মৃতিরা তাকে অতীতে নিয়ে যায়। তিনি ছিলেন 14 বছর বয়সী এক বউ। তার স্বামীর বাড়িতে প্রথম যে জিনিসটি তাকে মুগ্ধ করেছিল তা হলো নদী। দক্ষিণের জানালা দিয়ে তাকালে নদী দেখা যায়। নদীর বাতাসে জলের গন্ধ ভেসে আসে। যখনই তার তাজা ঠান্ডা বাতাসের প্রয়োজন হতো, তিনি বাইরে বেরিয়ে ওই বটগাছের তলায় দাঁড়িয়ে থাকতেন, যেটা নদীর দিকে ঝুঁকে আছে। এখানে বাতাসের গন্ধ ছিল, শুকনো ডাল, পড়ে যাওয়া পাতা, ভেজা মাটি, গাছপালা সবকিছু মিশে থাকতো জল থেকে আসা গন্ধের সঙ্গে। বটগাছের নিচে নদীর জল ছিল সবুজ। নদীর মাঝখানটা ছিল রূপালী ধূসর রঙের। দিনের আলোর সাথে নদীর পানির রঙও বদলে যেত। ডিঙি নৌকা, পানসি নৌকা, মাছ ধরার নৌকা, মালবাহী নৌকা এবং যাত্রীবাহী নৌকা সারাদিন নদীতে চলতে থাকত। সোনাভান এই নৌকাগুলির ঢেউয়ের শব্দ শুনতে ভালোবাসতেন। সেই সব ছন্দে তরঙ্গে জল যেন জীবন্ত হয়ে উঠত। গন্ধ যেন আরও তীব্র হতো। তার মনে হতো জল যেন হাসছে। গরমকাল, তিনি আবার গর্ভবতী হলেন। এই পর্যন্ত তার কোনো বাচ্চা বাঁচেনি। প্রতি মাসে কালাচাঁদ ফকিরের কাছে যান, সেখানে খিচুড়ি রান্না করে গরিবদের খাওয়ান। তিনি প্রতিজ্ঞা করেন যে এবার যদি জীবিত সন্তান লাভ করেন তবে তিনি একটি ছাগল কুরবানি দেবেন। আমিনার জন্মের পরের মাসে তিনি একটি অদ্ভুত স্বপ্ন দেখেন। একটি সুন্দরী নারী তার দিকে হাত বাড়িয়ে দেন, যার হাতে একটি আলোর শিখা জ্বলতেছে। সেই নারী হাসি মুখে বলে, এটা নাও। এক অন্ধকার রাত, সোনাভান ঘুম থেকে উঠে টয়লেটে যান। সামনে মাটির উঠানে দেখেন একটা ঝলমলে আলো। তিনি কাছে গিয়ে দেখতে পান একটা বড় ব্যাঙের মুখ খোলা, যার ভিতর কি যেন জ্বলতেছে, একটা সোনালি রঙের বল। তিনি স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে যান। ব্যাঙটা যেন তার কাছে এই রত্নটা দিতে চাচ্ছে, শুধু তাকে একটু নিচু হয়ে দাঁড়াতে হবে যাতে ব্যাঙটা সোনালি বলটা তার হাতে রাখতে পারে। তার শরীর কেঁপে ওঠে। এই রত্ন পেলে তিনি ধনী হয়ে যাবেন। তাহলে কি তার এটা নেওয়া উচিত হবে? তিনি শুনেছেন ব্যাঙ এবং সাপ তাদের পছন্দের মানুষের কাছে লুকানো রত্ন অফার করে, কিন্তু এর শর্তও থাকে এবং অনেক সময় এর পরিণতি ভয়ঙ্কর হতে পারে, এমনকি মৃত্যুও হতে পারে। তিনি দৌড়ে শোবার ঘরে যান আমিনকে পরীক্ষা করতে। সোমবার সকাল হয়, কিন্তু মতি ডাকে না। তার শীতল দেহ ডান পাশে পড়ে থাকে, বাসনটার সঙ্গে ঠেস দেয়া, চোখ বন্ধ। তার সেই রাজার মতো মাথাটা নিচু হয়ে আছে। মতিকে কোলে তুলে নিয়ে সোনাভান স্তব্ধ হয়ে বসে থাকেন। তিনি মতিকে তার স্বামীর কবরের পাশে শুইয়ে দেন। লম্বা নিঃশ্বাস ছেড়ে খালি উঠানে হাঁটতে শুরু করেন। শূন্য বারান্দায় পা রাখেন। শূন্য ঘরে ঢুকে শূন্য বিছানার ধারে বসেন। আরেকটা সকাল আসে। দুপুর এবং বিকেল চলে যায়। হাঁস মুরগিরা খাঁচায় কান্নাকাটি করে আর ডাকে, কিন্তু কেউ তাদের বাইরে বের করে না। এই প্রথমবার সোনাভানের দরজা আর খোলা হয় না।